নিউজ গ্যালারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কথা বলি এবং সেই সংবাদগুলো বিশ্লেষণ করার চেষ্টা থাকে। সেই সঙ্গে আরও বিভিন্ন বিষয়ে কোনো যদি আকর্ষণীয় কোনো খবর থাকে কিংবা এমন কোনো খবর থেকে কারো সাফল্যের কাহিনী থাকে যেগুলো মানুষকে অনুপ্রাণিত করবে, তাহলে তাকে আমরা এখানে হাজির করার চেষ্টা করি। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হন এবং তাদের সঙ্গে এই বিষয়গুলো আমরা কথা বলি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমি একটু পত্রিকাগুলো দেখে আসতে পারি, না আজকে যারা আছেন তাদের সাথে একটু পরিচয় হন, তারপরে আমি আলোচনায় যাব এবং পত্রিকাগুলো একটু দেখে নেব। প্রথমে যিনি আছেন, আমাদের সঙ্গে আছেন ডক্টর তৌফিক জোয়ারদার। তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আছেন ডক্টর আয়শা আক্তার, তিনি সহকারী পরিচালক 250 শয্যা টিবি বিশিষ্ট টিবি হাসপাতাল। এবং আছেন কিছুক্ষণ মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন সাংবাদিক হারুনুর রশিদ। যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হব। যেটা বলছিলাম যে আলোচনায় যাবার আগে একটু চট করে আজকের অনলাইন পত্রিকাগুলোর হেডলাইনগুলো দেখে নিই, তারপরে আমরা আলোচনায় যাই, তাহলে সুবিধা হবে। bdnews24.com, সেখানে তারা করেছে লঞ্চ দুর্ঘটনা রোধে লঞ্চ তদারকে 5 কমিটি, এটি আছে। আর যে নিউজগুলো করেছে, অমিক্রণ জনসমাগমে সীমা টেনে 15 দফা নির্দেশনা, ভোটের জন্য প্রস্তুত 708টি ইউনিয়ন। যখন আমরা অমিক্রণের চিন্তাভাবনা করছি তখন কিন্তু ভোটও হচ্ছে, কাজে এইটা একটি গুরুত্বপূর্ণ খবর। এই যদি বলি bdnews24 এই খবরগুলো আছে। বাংলা ট্রিবিউনে যে খবর আছে, বাড়ছে সংক্রমণ, সতর্ক সরকার, এটি একটি খবর। বাণিজ্য মেলায় যাবেন যেভাবে, এটি আছেন। বুস্টার ডোজ গ্রহীতার সংখ্যা 2 লাখ ছাড়ালো, শর্ত সাপেক্ষে বুস্টার ডোজের কেন্দ্র পরিবর্তন করা যাবে, এটি একটি খবর। অর্থাৎ মোটামুটি বাংলা ট্রিবিউনে যে খবরগুলো আছে করোনা এবং টিকা কেন্দ্রিক খবরগুলো আছে এখন পর্যন্ত টপলাইনে। নিউজ বাংলা 24-এ আছে, রাত পোহালে 708টি ইউপি ভোট, এবার সরকারের অনুমোদন ছাড়া এবার বাড়ছে তেলের দাম, এটি একটি খবর। এবার করোনার আরেক ধরন, এটি একটি খবর তাদের। আর ঢাকা পোস্টে যদি বলি, ঢাকা পোস্টে বলছে অমিক্রণ ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের 15 দফা নির্দেশনা, রাত পোহালেই 708 ইউপিতে ভোট, এই হচ্ছে। আর একটা খবর আছে, অমিক্রণ সংক্রমণ নিয়ন্ত্রণে শনি রোববার কারফিউ দিল্লিতে। মোটামুটি অমিক্রণের খবরগুলো আছে। এরই মধ্যে আমাদের সঙ্গে সাংবাদিক হারুনুর রশিদ যুক্ত হয়েছেন। আপনাকেও আপনার প্রতি কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা যেটি বলছিলাম যে নিশ্চয় এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আজকে যে কথা বলবো, অমিক্রণ টিকা বাংলাদেশে কতটা ঝুঁকিতে আছে, কি করতে হবে, এবং যে 15 দফা নির্দেশনা দেওয়া আছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাবো। তবে তার আগে আমি একটু চট করে আমাদের এটি নিউজে মফিদুল তপু যে রিপোর্টটি করেছে এই বিষয়গুলো নিয়ে, সেই রিপোর্টটি দেখে আসি, তাহলে আমাদের আলোচনায় মনে সুবিধা হবে। অমিক্রণের প্রভাবে বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে। বাংলাদেশেও এরই মধ্যে অমিক্রণে আক্রান্ত করোনা রোগী শনাক্ত হওয়ায় উদ্বিগ্ন সরকার। গত এক সপ্তাহ ধরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় মঙ্গলবার বিকেলে 15 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক গমনাগমন হয় এমন বন্দরগুলোতে বাড়ানো হবে স্ক্রিনিং, সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান নিরুৎসাহিত করা হবে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না, হোটেল রেস্টুরেন্টে ঢুকতে হবে মাস্ক পরে, তাও ধারণ ক্ষমতার অর্ধেক। ঘরের বাইরে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। এর আগে মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার নতুন ঢেউ মোকাবেলায় দেশের হাসপাতালগুলো প্রস্তুত। অক্সিজেনের ব্যবস্থা, সেন্ট্রাল লাইনের ব্যবস্থা এগুলো আছে এবং 20,000 বেডও আমরা রেখেছি রেডি। কিন্তু আমাদের বুঝতে হবে 20,000-এর জায়গায় যদি 40,000 হয়ে যায় তাহলে আমরা কোথায় রাখবো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকলে লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করবে সরকার। যদি সিচুয়েশন হাতের বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তারপরে আমরা লকডাউনের চিন্তাও মাথায় আছে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। আমরা রিপোর্টে দেখছিলাম এবং এখানে অনেকগুলো শঙ্কার কথা ছিল যে লকডাউন হয়তো যদি সংক্রমণ বাড়ে লকডাউন আসবে, এবং আরেকটি কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী যে যদি এই সংক্রমণটা বাড়ে তাহলে যে হাসপাতালগুলো প্রস্তুত আছে, কিন্তু যদি সংখ্যাটা আরও অনেক বেড়ে যায় তাহলে কী অবস্থা হবে, তিনি সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সব কিছু মিলে ডাক্তার তৌফিক চোয়ারদা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কি অবস্থা, কতটা শঙ্কার মধ্যে আছি আমরা? অনেক ধন্যবাদ আপনাকে রেজওয়ান ফাইজ।
আম, আমাদের কয়েকটা জিনিস একটু আগে বুঝে নেওয়া দরকার, যে ওমিক্রন ভ্যারিয়েন্ট যেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে, এটা নিয়ে আহ, অবশ্যই সব মহামারী আতঙ্কের বিষয়, কিন্তু এটা নিয়ে আমাদের বুঝতে হবে যে এটি যত দ্রুত সংক্রমণের ঘটে ঠিক ততটুকুন মৃত্যু কিন্তু এর দ্বারা ঘটে না। তার মানে বুঝতে হবে যে যদি মৃত্যুর আশঙ্কা বেশি থাকতো সেক্ষেত্রে মৃত্যু ঠেকানোর বিষয়ে আমাদের বেশি নজর দিতে হতো, কিন্তু যেহেতু সংক্রমণ বেশি হচ্ছে তাহলে আমাদের নজরটা বেশি দিতে হবে সংক্রমণ ঠেকানোর দিকে। অর্থাৎ পাবলিক হেলথ মেজার বা জনস্বাস্থ্য যেই প্রিভেন্টিভ মেজার বা যেগুলোকে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা বলি সেগুলোর ব্যাপারে আমাদের জোর দিতে হবে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে 15টি দফা জারি করা হয়েছে সেটা খুবই অ্যালাইন্ড, খুবই এই জনস্বাস্থ্যের যেই বিধিবিধানগুলো অর্থাৎ প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো সেগুলোর সাথে খুবই অ্যালাইন্ড। এই জন্য আমি ধন্যবাদ জানাবো যারা এই নির্দেশনাগুলো তৈরির কাজে ছিলেন। প্রথম দিকে আমরা দেখেছি যে অনেক নির্দেশনায় আসলে সেরকম সায়েন্টিফিক যে এভিডেন্স তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, কিন্তু এখন যেই নির্দেশনাগুলো এসছে সেগুলো আমার কাছে খুবই সঠিক এবং খুবই সময় উপযোগী মনে হয়েছে। অর্থাৎ প্রিভেন্টিভ সাইড গুলোকে বেশি জোর দেওয়া হয়েছে, যে বেশি মানুষ একসাথে হবেন না, তারপরে যে স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলতে হবে, পরিবহন থেকে শুরু করে সব জায়গায় মাস্ক পরিধানের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে কমিউনিটি এঙ্গেজমেন্টের কথা সেখানে কিন্তু 15তম যেই ধারা সেখানে বলা হয়েছে। আমরা বারবার বলে এসেছি যে কমিউনিটি বা সমাজের যে মানুষ আছে তাদেরকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা যেন উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো জগদ্দল পাথর না হয়, এটা যেন একটা মানে মাটির থেকে রস সংগ্রহ করে একটি বৃক্ষ যেভাবে বেড়ে ওঠে, একটা একটা সমাজের একটা অংশ হয়ে ওঠে, একটা প্রকৃতির একটা অংশ হয়ে ওঠে, আমাদের নির্দেশনাগুলো যেন সেরকম হয়। এবং সেটা হতে হলে জনগণের সাথে কথা বলে জনগণের মতো করে সেই জিনিসগুলোকে করতে হবে। সেরকম একটি প্রবণতা এই 15 দফার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যেটা একটা ভালো দিক। আর আতঙ্কিত হবার মতো এখনো কিছু হয়নি। আমাদের মনে রাখতে হবে যে জনস্বাস্থ্য কিন্তু জনগণের জীবনের অন্যান্য সকল কিছুকে নিয়েই জনস্বাস্থ্য, অর্থাৎ অর্থনীতির বিষয়টিকে আমি আসলে উল্লেখ করতে যাচ্ছি। এমন কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন নেই এবং দেওয়া হয়ও নি ইনফ্যাক্ট। সেটা হচ্ছে যে যেমন লকডাউন দিয়ে দেয়া, এটা এই মুহূর্তে কিন্তু এটার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না, অন্তত এই মুহূর্তে, গিভেন দ্য দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওমিক্রন। তো এই বিষয়গুলো আমাদের নীতি নির্ধারক যারা থাকবেন তারা নজরে রাখবেন এই প্রত্যাশা করি। এবং এখন পর্যন্ত যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার কাছে খুবই যুক্তিসঙ্গত এবং উপযোগী মনে হচ্ছে। শুধু একটা জিনিস বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু নির্দেশনা অনেক সময় ভালো হয় মন্দ হয়, এবার ভালোই হয়েছে, কিন্তু সেই নির্দেশনাগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন করা চিন্তাটা যেন সঠিকভাবে থাকে, সেটার ব্যাপারে আর কি একটু সচেতন থাকতে হবে সবাইকে। এই ধন্যবাদ। বাস্তবায়নটা আসলে সবসময় কঠিন হয়ে যায়। সবসময় দেখা যায় যে নির্দেশনা দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে আমরা হয়তো অনেক সময় সেটি ঠিকভাবে করতে পারি না। একটু ডক্টর আয়েশা আক্তার আপনার কাছে একটু আসবো। আমি দেখতে পাচ্ছি যে একটা বাংলা ট্রিবিউনের খবর আছে যে বুস্টার ডোজ গ্রহীতার সংখ্যা 2 লাখ ছাড়ালো। আমরা করোনার এই পরিস্থিতি যখন আছি তখন একটা বলা হচ্ছে টিকাটা আমাদের একটা প্রধান ব্যাপার, যেটি দিয়ে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি। অনেকে টিকা নিয়েছেন, এখন বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সব কিছু মিলে এই টিকা দেয়া বুস্টার ডোজ দেওয়ার পরিস্থিতি কিরকম? ধন্যবাদ। যেহেতু জানেন যে ওমিক্রন ঠেকানোর জন্য হলো যে বুস্টার ডোজটা হলো যে অবশ্যই কার্যকরী, 85% উপর কার্যকর করে, যার জন্য বুস্টার ডোজটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা চালু করেছি। 28শে ডিসেম্বর মানে গত মঙ্গলবার থেকে আমরা শুরু করেছি এবং খুব ভালোভাবে কিন্তু চলছে বুস্টার ডোজটা। এবং সেখানে সমস্যা হলো যে অনেকে বুঝতে পারে না আসলে এই বুস্টার ডোজটা আসলে কারা গ্রহণ করবে, কিভাবে করবে, সেটা আমি জানিয়ে দিচ্ছি। আসলে অনেকে এটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। সেকেন্ড ডোজ নেওয়ার 6 মাস পরে সে যখন ম্যাচুরিটি হবে, যে তার বুস্টার ডোজ দেওয়ার মতো তার অ্যাবিলিটি হয়েছে, তখনই কিন্তু সে মেসেজটা পাবে এবং যার যার সেন্টার থেকে কিন্তু মেসেজটা যাবে। এবং এই যে প্রথমে ছিল হলো যে শুরুর দিকে ছিল 60 ঊর্ধ্ব বয়স যারা, তাদেরকে মেসেজ দেওয়া গেছিল, কারণ তারা বেশি ভালনারেবল, তাদের কোমরবিডিটি থাকে, সেই জন্য 60 ঊর্ধ্ব বয়সকে আমরা শুরু করেছিলাম মেসেজ দেওয়াটা। এরপরে কিন্তু বয়স সীমা নেমে আসছে 58। অন্যান্য যে ক্যাটাগরি ছিল সরকারি স্বাস্থ্যকর্মী, বেসরকারি স্বাস্থ্যকর্মী, তারপর গণমাধ্যম কর্মী, ব্যাংকার থেকে শুরু করে সব অপশনই খোলা আছে, কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আমরা সবাইকে মেসেজটা দিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু মেসেজটা পেতে অনেকে দেরি হতে পারে, অনেকে হতে পারে সেটা বুঝতে না পেরে ভাবছে যে মেসেজটা কেন পাচ্ছে না।
যার যার সেন্টার থেকে মেসেজটা যাবে। আলাদা করে এই বুস্টার ডোজের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করার দরকার নেই। আচ্ছা। মেসেজটা পাওয়ার পর কার্ডটা সে ডাউনলোড করে নিয়ে আসবে। এক্ষেত্রে অনেকটা বিভ্রান্তি দেখা দিচ্ছে, অনেকে বুঝতে পারছে না। সেই জন্য আমি বলছি যে বুস্টার ডোজটা যখন মেসেজটা আপনারা পাবেন, অবশ্যই নিকটস্থ আপনার সেন্টারে, যার সেন্টারে প্রথম ডোজ সেকেন্ড ডোজ দেওয়া ছিল, সেই সেন্টারে যে আপনারা ভ্যাকসিনটা গ্রহণ করবেন। আচ্ছা। এবং আপনারা যারা নির্দেশনা আসছে যে জেলা পর্যায়ে যারা বুস্টারটা নিচ্ছে, হয়তো এক জেলা থেকে আরেক জেলায় থাকছে তারা, সেখানে কিন্তু সেন্টার চেঞ্জটা করা যাবে, কিন্তু নিজ জেলার মধ্যে সেন্টার চেঞ্জটা করা যাবে না। এবং যাদের বুস্টার জন্য মেসেজটা পাচ্ছে তারা স্বাস্থ্যবিধি মেনে যেন অবশ্যই ভ্যাকসিনটা নেয়। অনেকে আছে যে এই বুস্টার ডোজ নিতে আগ্রহী অনেকে হচ্ছে না, আবার প্রথম ডোজ সেকেন্ড ডোজ নিতে আগ্রহী হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের জানেন ওয়ার্ড পর্যায়ে কিন্তু চালু করা হয়েছে ভ্যাকসিনটা, যাতে সবাই ভ্যাকসিনটা নিতে আসে, কারণ এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়িয়ে তোলে, করোনা বিরুদ্ধে কিন্তু কার্যকরী। যার জন্য ভ্যাকসিনটা নিতে অবশ্যই আসবেন এবং স্বাস্থ্যবিধিটা মানতে হবে, যেহেতু আমাদের এখন সংক্রমণটা কিন্তু জানেন যেটা মানে আগের চেয়ে অনেকটা কিন্তু বেড়ে গেছে। এই জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে, বুস্টারটা নিতে হবে। আচ্ছা, বুস্টার যে একটা ব্যাপার আছে যে অনেকে একটু এটা নিয়ে অনেকে একটু চিন্তায় আছেন বা একটু কনফিউজ, সেটা হচ্ছে যে আমরা হয়তো প্রথমবার যখন নিয়েছি তখন হয়তো অ্যাস্ট্রাজেনেকার হচ্ছে টিকাটা নিয়েছে, কিন্তু যখন বুস্টার ডোজ দিতে যাচ্ছি তখন হয়তো ফাইজার দিচ্ছে। অনেকে বলছেন যে এটি যে দুই ধরনের টিকা না হচ্ছে, এতে আবার কোনো সমস্যা তৈরি হবে কিনা, এমন ধরনের কনফিউশন তো অনেকের মধ্যে আছে। ধন্যবাদ। এটা একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে যে আমি অ্যাস্ট্রাজেনেকা নিচ্ছি, আমি কেন এখন ফাইজার নিবো বা অন্যটা নিবো। এটা কিন্তু নির্দেশনা দেওয়া আছে এবং WHO অনুমোদন সহ এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে যে এই তিনটা ভ্যাকসিন যেটা আমরা দিচ্ছি এখন বুস্টার হিসেবে, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, তিনটাই কার্যকরী এবং মিক্সড, যেটা বলা হয় মিক্সড ডোজটা কিন্তু আরো ভালো কাজ করে। এগুলা শরীরে কোনো সমস্যা করে না এবং যাদেরকে আমরা এই পর্যন্ত দিয়েছি তাদের কারোই কিন্তু কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। একটু জ্বর, যেটা হাতে ব্যথা, সেটা কিন্তু প্রথম ডোজের সময় সেকেন্ড ডোজের সময় ছিল, শুধু এইটুকু হচ্ছে, এর বাইরে কিন্তু কিছু হচ্ছে না। যার ফলে এটা হলো পরীক্ষিত এবং এটা সেফ, নিরাপদ দেখে কিন্তু দেওয়া হচ্ছে। কারো কনফিউশনের কোনো অবকাশ নেই। যার সেন্টারে যেটা অ্যাভেলেবল সেই সেন্টারে যখন সে প্রথম আর সেকেন্ড ডোজ দিচ্ছে, সেই সেন্টারে যে সেটা ফাইজার হোক, অ্যাস্ট্রাজেনেকা হোক, মডার্না হোক না কেন, সে তিনটায় যে কোনো একটা নিতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই মেসেজটা পেয়ে আসবে। মেসেজটা পর্যায়ক্রমে আস্তে থেকে সবাই পাবে, সেই জন্য কারো অস্থির হতাশ হওয়ার কিছু নেই। মেসেজটা তার টাইম মতো ঠিকই চলে যাবে। জি, ডক্টর আয়েশা আক্তার নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, আবার আসবো আপনার কাছে। আমি একটু সাংবাদিক হারুন রশিদ আপনার কিছুটা আসতে চাই। আজকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, 15 দফা নির্দেশনা দেওয়া আছে, সেখানে এক জায়গায় লেখা আছে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাগম নিরুৎসাহিত করতে হবে। যখন এটি লেখা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন, আজকে দেখতে পাচ্ছি কালকে অনেকগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, নানান সিটি কর্পোরেশনে আমরা দেখছি নির্বাচনী প্রচারণা চলছে, মানুষের গ্যাদারিং আমরা দেখছি, কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার অবস্থা দেখছি না। আজকেও আমরা দেখেছি ছাত্রলীগের যে জন্মদিন পালন করা হয়েছে, সেখানেও বিশাল মানুষের সমাগম আমরা দেখেছি। যে এই ধরনের যখন আমরা রাজনৈতিক সমাবেশগুলো দেখছি, নির্বাচন কর্মকাণ্ডগুলো দেখছি, তখন আসলে এই ধরনের নির্দেশনা শেষ পর্যন্ত কতটুকু পালন হবে বলে আপনার মনে হয়? আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ আমাদের সহ আলোচক ডক্টর আয়েশা আক্তার এবং ডাক্তার তৌফিক জোয়ারদার, দুজনই আসলে করোনা ফাইটার। বিশেষ করে আয়েশা আক্তারকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তার কাছ থেকে আমি প্রথম 2 ডোজ নিয়েছিলাম, যে কি মানে নিরন্তর একটি মানুষ পরিশ্রম করতে পারে। আমি এই সুযোগে তারপরে প্রতি আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি যেটা বলছিলেন যে এই জায়গায় তো আসলে আমাদের দায়িত্ব, এখানে চিকিৎসকের দায়িত্ব, আপনি যদি বলেন সরকারের দায়িত্ব, সেটি হচ্ছে এই নির্দেশনা দেওয়া বা ট্রাই করা। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা যারা এই প্রোগ্রামগুলো আয়োজন করি, বা রাজনৈতিক সমাবেশ বলছিলেন, ছাত্রলীগের আজকে প্রোগ্রাম করার কথা বলছিলেন, সেই জায়গাটা হচ্ছে আসলে আমাদের জায়গা থেকেই করতে হবে, যারা যেটা করে। আর নির্বাচনের একটা বিষয় আসলে সংকট তৈরি হয়েছে, কিন্তু নির্বাচনের শিডিউলটা তো আগে ঘোষণা করা হয়েছিল। এখন হঠাৎ করে এই নির্বাচনটা বন্ধ করে দেয়া যেত, কিন্তু সেটি আবার কতটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে আমি ঠিক বুঝে উঠতে পারি না, কারণ এটা তো অনেক খরচের বিষয়, একটি নির্বাচন আয়োজন করা। তো এটা আগাম হয়তো বা এখন যে নির্দেশনাটা এসছে, আপনি 15 দফা একটু আগেই বলছেন, সেটি তো মাত্র আসলো। তো আসলে সেটি কার্যকর করা উচিত, এবং কিভাবে করা যায়। তবে এই কার্যকর করতে গিয়ে আমি একটা জিনিস বলি, যে আমাদের সামাজিক দূরত্ব তো অবশ্যই মানতে হবে, মাস্ক ব্যবহার। আমি একটি বিষয় বলি যেটা আরো এক্সক্লুসিভ, সেটি হচ্ছে এখন কিন্তু অলরেডি ডিসিদের কাছে জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার চিঠি চলে গেছে, হয়তোবা আইনের ওই দিকটাও প্রয়োগ করা হতে পারে, যে মাস্ক ব্যবহার না করলে সবাই কিন্তু আইনের আওতায় চলে আসতে পারেন, যারা করবেন না তারা কিন্তু গ্রেপ্তার বা জরিমানার শিকার হতে পারে। কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে
এটা করতে গিয়ে যেন আবার আতঙ্ক না ছড়ায়। তৌফিক জোয়ারদার একটা জিনিস বলছিলেন যে অবশ্যই এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, এবং উনি আবার এর আগেও বলছিলেন যে প্রথম দিকে কিছু ভুল সিদ্ধান্ত বা ঠিক মতো হয়নি, কিন্তু আমি একটা জিনিস মনে করি করোনা জিনিসটাই তো আমাদের এখানে নতুন ছিল, সুতরাং পুরো জিনিসটাই পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে। যেমন লকডাউনটি কেমন হবে এটা নিয়েও কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে তখন দ্বিমত ছিল, খুবই স্বাভাবিক। কিন্তু কারণ হচ্ছে যে সারা দুনিয়ায় জিনিসটা নতুন ছিল, কোনটায় কি হবে। এখন আমরা একটি গোছালো পর্যায়ে চলে এসেছি, সারা দুনিয়ার সাথে বাংলাদেশ একদমই পিছিয়ে নেই, এবং আমি মনে করি যে করোনা এ পর্যন্ত আমরা যতই সমালোচনা করি আমরা ভালোভাবেই মোকাবেলা করছি। আমি এটা খুব নির্দ্বিধায় বলতে পারি, সরকার, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক সবাই মিলে এটি মোকাবেলা করা গেছে। এখন আরেকটু সতর্ক হওয়া দরকার, ওইটা যেন না ভাবি যে অমিক্রনে তো মৃত্যু হয় না, শুধুমাত্র আমরা আক্রান্ত হব, তাহলে বাঙালি তো মৃত্যুর ভয়েই ভীত হয় না। আর যদি এই খবর পায় যে আক্রান্ত হলেই হবে আর কিছু হবে না, এই জায়গাটা একটু সচেতন হতে হবে। সেই জায়গাটা সচেতনতার জন্য গণমাধ্যমের ভূমিকা আছে, সরকারকে আসলে ব্যাপক প্রচার চালাতে হবে। বিশেষ করে আমি ভ্যাকসিনের কথা বলি, আমাদের এর আগেও বিশেষজ্ঞরা বলছিলেন দুটি জিনিস এখন দরকার, যারা ভ্যাকসিন নেননি, প্রচুর ভ্যাকসিন আছে আমরা জানি, তাদেরকে নিয়ে নেওয়া, এবং একই সঙ্গে স্বাস্থ্যবিধিটা মেনে চলা, বিশেষ করে মাস্ক পরা। কিন্তু এই যে দেখেন ভ্যাকসিনের ব্যাপারে আমি মনে করি প্রচারণাটা আসলে কম হয়েছে, আরো হওয়া দরকার সেটি করা, এবং কন্টিনিউয়াস। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, জিনিসটা একটু মিয়ে যখন আসে তখন আমাদের সবকিছুই থেমে যায়, ওইটাকে একটু চাঙ্গা করতে হবে। আমি মনে করি আমরা এটা ফেস করতে পারবো। আচ্ছা, আমরা ফেস করতে পারবো, একটা আশাবাদের জায়গা আছে। আমি ডক্টর তৌফিক জোয়ারদার আপনার কাছে একটু জানতে চাইবো, যদি আজকে সোমবার একটা নিউজ দেখছিলাম যে আমেরিকাতে 10 লাখ, একদিনে 10 লাখের মতো আক্রান্ত হয়েছে, এটি রেকর্ড সৃষ্টি করেছে, যে কোনো সময়ের রেকর্ড ভেঙেছে। আজকে আমরা বাংলাদেশেও দেখছিলাম যে এটি আক্রান্ত সংখ্যা বাড়তে শুরু করেছে, 775 জন আজকে আক্রান্ত হয়েছে। সব কিছু মিলে আপনি যেটা বলছিলেন যে অমিক্রন হয়তো খুব একটা সেভাবে ক্ষতিকর নয়, আক্রান্ত হলে সেভাবে ক্ষতিকর নয়, এটি একটা আশার কথা। কিন্তু যদি এই যে আমরা আমেরিকার দেখছি একদিনে 10 লাখের মতো আক্রান্ত হয়ে গেছে, যদি সেই হারে আক্রান্ত বা সেইভাবে আক্রান্ত হওয়া শুরু করে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কি এখন পর্যন্ত সেই মানে সক্ষমতা তৈরি হয়েছে যে এত সংখ্যক আক্রান্তর চিকিৎসা সেবা দেওয়াটা সম্ভব হবে? আজকে তো স্বাস্থ্যমন্ত্রী নিজেই একটু আশঙ্কা প্রকাশ করলেন যে সংখ্যাটা যদি বেড়ে যায় তাহলে হয়তো চিকিৎসা সেবা দেওয়াটাই মুশকিল হয়ে যাবে। খুব চমৎকার একটা আলোচনা তুলে ধরেছেন, এবং কিছুটা জটিল, এটার আসলে অনেকগুলো ডাইমেনশন চিন্তা করে এটার অ্যান্সারটা দিতে হবে। সেটা হচ্ছে যে যখন আমরা যদিও বলছি যে কোভিড মানে ওমিক্রন ভ্যারিয়েন্ট, কয়েকটা জিনিস। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ওমিক্রনের কারণেই যে এই সংখ্যা বৃদ্ধি হচ্ছে সেরকম কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি, বরং আইডিসিআর থেকে কিন্তু বলা হয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের সার্কুলেটিং ভ্যারিয়েন্ট হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। কাজেই ওমিক্রন ভ্যারিয়েন্টে মৃত্যু কম হচ্ছে, এই মানে আশ্বস্ত হয়ে আমরা মানে হাল ছেড়ে দিব, মানে সবকিছু আগের মতো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাব, এটা আসলে ঠিক হচ্ছে না। কারণ আমরা জানি না এটা আসলে ওমিক্রন ভ্যারিয়েন্ট কিনা, এটা ওমিক্রন ভ্যারিয়েন্ট নাও হতে পারে। আমরা ওমিক্রনের প্রেক্ষাপটে বলছিলাম যে ওমিক্রন বেড়ে গেলে কি হতে পারে, আপনার আগের প্রশ্নের উত্তরে আর কি বলছিলাম। কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো ওমিক্রন ভ্যারিয়েন্ট যে প্রিডমিনেন্ট এরকম কথা আইডিসিআর বলেনি, কাজেই এটা ধারণা করে নেওয়ার কোনো কারণ নেই। কাজেই আগের মতোই আমাদেরকে কিন্তু সাবধান এবং সচেতনতা অবলম্বন করতে হবে, সাবধান থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনটেন করতে হবে, রক্ষা করতে হবে, এইগুলো করতে হবে। আর আরেকটা জিনিস যে মাস্ক ডিস্ট্রিবিউশনের কথাটি অনেকবার এসেছে, কিন্তু মাস্ক ব্যবহারের কথা কিন্তু আসছে বারবার। তো গ্রামাঞ্চলে আমার মনে হয় যে ফ্রি মাস্ক যদি ডিস্ট্রিবিউট করা যেত, তারপরে গণপরিবহনে যদি একটা মাস্ক দেওয়ার ব্যবস্থা থাকতো, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো কিন্তু একটু ভেবে দেখার প্রয়োজন আছে। কারণ মাস্ক আমরা একটা মডেল, আমরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমরা গবেষণায় দেখেছি, তারা একটা মডেলের কথা বলেছেন যে নর্ম মডেল, তার মধ্যে প্রথম যেই এন দিয়ে, যেটা হচ্ছে নো কস্ট মাস্ক। হ্যাঁ, আপনাকে মাস্ক দিতে হবে হচ্ছে বিনামূল্যে আপনার মাস্ক দিতে হবে। কারণ আমাদের কাছে হয়তো একটা মাস্ক কেনা কোনো ব্যাপার না, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে, একটা বিশাল জনগোষ্ঠীর কাছে, এবং সেটা যেন ব্যারিয়ার হিসেবে দেখা না দেয়। আর বাকি যে কমিউনিকেশনের কথা, যেটা হারুনুর রশিদ ভাই বলছিলেন, যে কমিউনিকেশনটা আসলে খুব বাড়াতে হবে মানুষের কাছে। এই এর ব্যাপারটা আমরা আগেও এটা নিয়ে একটু সমালোচনা করেছি যে আমাদের কমিউনিকেশন হয়তো হচ্ছে, কিন্তু কমিউনিকেশনের কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে, যেটাকে ডব্লিউএইচও থেকে বলে রিস্ক কমিউনিকেশন এন্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি, RCCE স্ট্র্যাটেজি।
হ্যাঁ, সেটার আলোকে কিন্তু আমাদের একটা জাতীয় স্ট্র্যাটেজি তৈরি করার কথা 6-7 মাস আগে আলোচিত হয়েছিল। সেটা আলোচিত হয়েছিল, কিন্তু সেটা আলোর মুখ দেখেছে কিনা এটা এখনো বলা যাচ্ছে না আর কি। তো এই যে কমিউনিকেশন, এটাকে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে এই সময়, মানুষকে সচেতন করে তোলার ব্যাপার আছে। আর আইসোলেশন এবং কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি গুলোও কিন্তু আস্তে আস্তে আমাদের সৃষ্টি করতে হবে। যেহেতু আপনি যেটা বললেন যে হাসপাতালে প্রচুর রোগী চলে আসলে কি হবে, আমরা যদি আলটিমেটলি আমি যদি ধরে নেই যে অমিক্রনের কারণেই হচ্ছে, তাহলে আমাদের এটাও বুঝতে হবে যে হসপিটালাইজেশনের খুব বেশি প্রয়োজন হবে না। আচ্ছা। বরং প্রয়োজন হবে যে আমার একজন রোগী ডায়াগনোজ হয়েছে, তাকে যেন আমি প্রপারলি কোয়ারেন্টাইনে রাখতে পারি, এটা বেশি গুরুত্বপূর্ণ। তাকে হাসপাতালে নিয়ে আইসিইউ বেড দেওয়ার থেকে কোয়ারেন্টাইন করাটা কিন্তু এই মুহূর্তে বেশি জরুরি হয়ে দাঁড়াতে পারে। কাজে ওই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, আর রাখতে হবে। ডক্টর আয়েশা আক্তার, আপনার কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে যখন বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে, এখন 67 ব্যক্তি এবং ফ্রন্ট ফাইটার যারা আছে তাদেরকে বুস্টার ডোজটা দেওয়া হচ্ছে, কিন্তু এরই মধ্যে কিন্তু অনেকে আমাদের কাছে ফোন করে জানতে চাইছেন যে যারা অন্য অনেকে হয়তো এর বাইরে আছেন যারা বুস্টার ডোজ নিতে চায়, এই ধরনের কি কোনো পরিকল্পনার কথা শুনেছেন বা আছেন যে অন্যদেরও বুস্টার ডোজ দেওয়ার একটা পরিকল্পনা বা চেষ্টা করা হবে কিনা? জি, ধন্যবাদ। যেহেতু শুরুর দিকে কিন্তু 60 ঊর্ধ্ব বয়সকে দেওয়া হয়েছিল প্রথম 2 দিন। তারপরে আপনারা জানেন যে এখন যেহেতু ওমিক্রন হচ্ছে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, আমাদের দেশেও আসছে, সিদ্ধান্ত হয়েছে যে যাদের হলো কোমরবিডিটি আছে তার ক্ষেত্রে বয়সটা কিন্তু কমিয়ে আনা হবে। আমাদের কিন্তু শুধু 60 না, সাধারণ ক্ষেত্রে হলো 58 পর্যন্ত আছে, এরপরে কিন্তু বয়সটা আরো কমিয়ে আনা হবে। আর শুধু সম্মুখ সারির যোদ্ধা যারা আছে তাদেরকে শুধু দেওয়া হচ্ছে না, সাথে যে কোটাগুলো আছে, আমাদের যে কোটাতে সবাই রেজিস্ট্রেশন করেছে এই পর্যন্ত কিন্তু অনেকগুলো কোটা খোলা হয়েছে। সম্মুখ সারির মধ্যে আপনার যে সাধারণ স্বাস্থ্য মানে সরকারি স্বাস্থ্যকর্মী, বেসরকারি স্বাস্থ্যকর্মী, তারপর ব্যাংকার, তারপর গণমাধ্যম কর্মী, অনেকগুলো কোটায় খোলা আছে এবং আস্তে আস্তে কিন্তু কোটাগুলো আরো খোলা হচ্ছে পর্যায়ক্রমে, কারণ একবারে তো দেওয়া সম্ভব না। ওই দিকটা মাথায় রেখে কিন্তু যারা বয়স্ক, যারা বেশি হলো যে মৃত্যু ঝুঁকিটা বেশি, তাদেরকে আগে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এরপরে যাদের কোমরবিডিটি তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং এভাবে কিন্তু আস্তে আস্তে করে পর্যায়ক্রমে সম্মুখ সারি থেকে শুরু করে সবাইকে দেওয়া হচ্ছে। এই জন্য সবাইকে বলবো যে আসলে কিন্তু আমরা ভ্যাকসিন আস্তে আস্তে করে পর্যায়ক্রমে সবাইকে দিব, কেউ অধৈর্য হবেন না। যখন ভ্যাকসিনটা নিতে আসবেন অবশ্যই আপনার স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। আর ওমিক্রন যেহেতু অনেক দেশে ছড়িয়েছে, আমাদের দেশেও ঢেউটা আসতে পারে, যেহেতু পার্শ্ববর্তী দেশে আছে, সেক্ষেত্রে সবার যেটা উচিত আসলে সরকার যেটা বলে স্বাস্থ্যবিধি মেনে চলা, ভ্যাকসিনটা নেওয়া, এবং এই যে সীমিত আকারে চলাফেরা করা, এগুলো আসলে সবার জন্য প্রয়োজন। কারণ আপনারা যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু মৃত্যু আশঙ্কা তো থেকে যাচ্ছে। যারা বয়স্ক তারা তো ভালনারেবল, সেক্ষেত্রে হলো যে কি করতে হবে, যখন আক্রান্ত হবে তাকে মৃদু হলে তো বাসায় থাকলেই আনাফ, কিন্তু যখন মারাত্মক ঝুঁকির মধ্যে যাবে তখন তাকে হাসপাতালে যেতে হবে, আইসিইউ লাগতে পারে। সেক্ষেত্রে যাতে সংক্রমণটা নিয়ন্ত্রণে থাকলে সবার জন্য সুবিধা, আর চিকিৎসা করতে সুবিধা সবার জন্য ভালো হবে। বেড়ে গেলে সবার জন্য এটা কষ্টকর হয়ে যাবে। যেহেতু আমরা যদিও প্রস্তুত আছি, আমরা ডেল্টা নিয়ে অলরেডি কাজ করেছি, জানি ডেল্টা ভ্যারিয়েন্টে কিরকম গত বছর সমস্যা হয়েছিল, সেটা মাথায় রেখে সবার উচিত নিজের সুরক্ষা নিজের কাছে, নিজেকে ভালোবাসা, পরিবারকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, তাহলে কিন্তু সম্ভব একসাথে মিলে কাজ করলে সংক্রমণটাকে রোধ করা যাবে। কিন্তু আমরা দেখেছি এর মধ্যে আমরা যে অনেক প্রায় সবগুলো অফিস কিংবা কার্যালয় বা সবগুলো সেবা প্রতিষ্ঠানে লেখা আছে যে মাস্ক ছাড়া কোনো ধরনের সেবা দেয়া হবে না, আমরা দেখেছি আমরা। এবং কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যাপারটি খুব যে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি বা সেইটা পালন করতে পেরেছি সেটি সম্ভব হয়নি। আমাদের একটা ব্যর্থতা ছিল, বিশেষ করে বিদেশ থেকে যারা আছে তাদের ঠিকভাবে কোয়ারেন্টাইন করা বা সীমান্ততে নিয়ন্ত্রণ করা, যারা সেখান থেকে আসছেন তাদের কোয়ারেন্টাইনটা নিশ্চিত করা। সেখানে বাংলাদেশ গত দুবারই আসলে ব্যর্থ হয়েছে, 2 ঢেউই ব্যর্থ হয়েছে। এবার আসলে কতটা আমরা সফল হতে পারি, আমরা এই ব্যাপারটা নিয়ে একটু হারুন রশিদ আপনাদের সাথে কথা বলবো। বিদেশ থেকে যারা আসবে তাদের কোয়ারেন্টাইন করার ব্যাপারটিতে গতবারও এর আগে খুব একটা সফল আমরা হয়েছি এটা বলা যাবে না, এবার নিশ্চয়ই একটু আরো কঠোর হওয়া উচিত আমাদের। ধন্যবাদ। তো আসলে ওই কোয়ারেন্টাইন বলেন, আর বাইরে থেকে যখন আসে তখন স্ক্যানিং করা যে আসলে কে ইনফেক্টেড, কাকে কোয়ারেন্টাইনে তখন নিতে হবে, সেই ব্যবস্থাটা আমাদের বরাবরই দুর্বল ছিল। তো এবারও যখন ওমিক্রনের কথাই বলি, যখন প্রথম শুরু হলো তখন কিন্তু সিদ্ধান্ত হয়েছিল এয়ারপোর্ট গুলোতে সেটা করার এবং আইসোলেশনের জন্য, কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য একটা বিশাল জায়গা তৈরি করা, সেখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে যুক্ত থাকবেন, স্থল বন্দরগুলোতে সেগুলো স্ক্যানিং করা। সব মিলিয়ে আমাদের এই জিনিসটা হয় না। আসলে যখন শুরু হয় তখন এক ধরনের কথাবার্তা হয়, কিন্তু পরে দেখা যাচ্ছে যে সেটা তো হয় না। তো এটা যদি হয় তাহলে নিশ্চয়ই এখানে 2জন বিশেষজ্ঞ রয়েছেন যে আমাদের সেই জায়গাটা আমরা তো ঠেকাতে পারবো, যদি এরা যারা
যেটা যারা এটা নিয়ে প্রবেশ করবেন তাদের যদি আমরা প্রবেশ মুখে আটকে দিতে পারি এবং কোয়ারেন্টাইনে নিয়ে একটি সাফিসিয়েন্ট টাইম যেটা বলেন তারা 14 দিন বা যে সময়টা সেটা রাখতে পারলে অবশ্যই তো সংক্রমণটা কমবে। বা আমরা যত লোককে এটা তো আমরা তো বিশেষজ্ঞ না, ওনাদের কাছ থেকেই জেনেছি যে আপনি যখন যত ঘিরে রাখতে পারবেন, আলাদা করে রাখতে পারবেন, সেপারেট করে রাখতে পারবেন, তখন তত সংক্রমণটা এর কমবে। এটা তো বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া, বাংলাদেশি মিডিয়া গ্রাফ করে করে দেখিয়েছে যে একটা থেকে কিভাবে ছড়ায় সেটাকে আর সেই জিনিসটা আমরা জানি। এবং আমি মনে করি যে এই জিনিসগুলোর ব্যাপারে এখন বাংলাদেশের মানুষ মোটামুটি বিশেষজ্ঞ পর্যায়ে চলে গেছে। আপনি যে কোনো লোককে আপনি একদম জিজ্ঞেস করবেন যে করোনায় কি করতে হবে, কি করা উচিত, হলে কি করতে হবে, সবই কিন্তু জানি কিন্তু মানি না। এটি হচ্ছে সমস্যা, এটি হচ্ছে আমাদের বেসিক সমস্যা। আবার খেয়াল করবেন যে যিনি মাস্ক নিজে পরেন না তিনি কিন্তু অন্যকে পড়তে বলেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমি যে জায়গাটা বলি যে একটি বিষয় কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে খেয়াল করছি, এই যে এখন যে আবার করোনার ঊর্ধ্ব গতি আমরা খেয়াল করছি, সেটি একটু আগেই ডক্টর তৌফিক বলছিলেন যে আমরা যদি ওমিক্রন বলি সেই আক্রান্তের সংখ্যা যে আইডেন্টিফাইড হয়েছে এটা খুব অল্প, তাহলে বাকিটা নিশ্চয়ই অন্য ভেরিয়েন্ট হবে, এটা তো বোঝাই যায়। এখন ইতিমধ্যেই কিন্তু গুজব আবার শুরু হয়ে গেছে, কেউ কেউ একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে শুরু করেছেন যে না না এগুলো আসলে কোনো বাড়ছে না, কিছু না, এটা অন্য একটা প্ল্যান। আমাদের দেশে এটা খেয়াল করবেন, কোনো একটা জিনিস হলেই যে যার মতো করে ব্যাখ্যা করে এবং সবাই যেন বিশেষজ্ঞ এবং যে যার স্বার্থের দিক থেকে ব্যাখ্যা করে। কেউ মনে করে এটা দিয়ে এটা করা হবে এই জন্য এটা করা হচ্ছে, কেউ মনে করে এই মুহূর্তে স্কুল কলেজগুলো বন্ধ করতে চায় এই জন্য এটা করা হচ্ছে। মানে এই যে নানা ধরনের কথা, সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লেখেন। তো একজন থেকে আরেকজন থেকে এই জিনিসটা খুব নজর দেওয়া উচিত। ধরেন আপনার টিকা নিয়ে কত গুজব হলো, তো মানুষকে সেটা আকৃষ্ট করতে সময় লেগেছে, তো এই সময়টা তো বাড়তি লাগতো না। এবং আপনি আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানি যে একদল টিকা নিতে চায়, আর একদল হচ্ছে দোদুল্যমান যারা নেবে কি নেবে না, অর্থাৎ যখন নেওয়া শুরু হয় তখন তারা সিদ্ধান্ত নেয়। আর একদল টিকা নিতে চায় না। ওই টিকা নিতে না যাওয়া গ্রুপ যদি তাদের যুক্তিগুলো তুলে ধরে আর সেগুলোকে যদি আমরা ওয়েলকাম শুরু করি, তাহলে তো একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। এটি দেখেন যে আবার যখন করোনা শুরুতে তখন কত রকমের গুজব ছড়িয়েছে। এই গুজবের ডালপালা আপনি দেখবেন সংক্রমণ যদি আবার বাড়ুক, আমি চাই না এটা পারে, দেখবেন নানা রকমের গুজবের ডালপালা ছড়াবে। কেউ বলবে আসলে এটা অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে, অর্থাৎ কিছু লোক থাকবেন যারা এই নিয়ম কানুন না মানার জন্য এর ভিতরে রাজনীতি খুঁজবেন, এর ভিতরে নানা কৌশল খুঁজবেন। এই জিনিসগুলো যেন শুরুতেই বন্ধ করতে হয়। এই জন্য একটু আগে আমি বলেছিলাম যে প্রচারণা খুব দরকার, এবং এটি একটি শব্দ না, আসলে এফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে আমি যেটা প্রচার করছি এটা মানুষকে আসলে কমিউনিকেট করতে পারছে কিনা। ধরেন টেলিভিশনে আমরা তো খুব বিজ্ঞাপন দেখি, মাঝে মধ্যে দেয়া হয়, এবং একটি বিষয় বলি যে এই মানুষকে উদ্বুদ্ধ করা প্রচারণায় সবচেয়ে কম বাজেট হয়েছে টোটাল করোনায় যত খরচ হয়েছে। যে সেক্টরে বেশি খরচ হওয়ার দরকার ছিল আরো, সেটা হচ্ছে এই মানুষকে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়ায়। মাইকিং করা, জোরে জোরে বলা, টেলিভিশনে দেখানো, এটি কিন্তু প্রচারের ক্যাম্পেইনের একটা পার্ট মাত্র। একটু আগেই যে তৌফিক সাহেব বলছিলেন যে কমিউনিটি ইনভলভমেন্ট, এটা ব্রডার সেন্সে আপনি কিন্তু সেই প্রচারের একটু অংশ। কমিউনিটির লোকজন কিন্তু তাদেরকে বিশ্বাস করে। আমার কমিউনিটি যিনি থাকেন তিনি যখন এটা নিয়ে কথা বলবেন, টেলিভিশনের কথার চেয়ে সেই কথাটি তার কাছে এফেক্টিভ হবে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশাল একটা বিজ্ঞাপন যখন পত্রিকায় ছাপা হবে, তার চেয়ে আমার প্রতিবেশী যখন বলবে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। তো সেজন্য এখানকার যারা রয়েছে নির্বাচিত প্রতিনিধি, যারা সমাজে যাদের কথা শুনে, শুধু নির্বাচিত না, সোসাইটিতে অনেক লোক আছে যাদের কাছে লোকজন নানা সমস্যা পরামর্শে যায়, মসজিদের ইমাম, ধর্মীয় ব্যক্তিত্ব, একই সঙ্গে সমাজে যারা থাকে, এই লোকগুলাকে কিন্তু শুরু থেকেই বলা হচ্ছিল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছিলেন, চিকিৎসকরা বলছিলেন তাদেরকে ইনভলভ করা। আমরা করোনার টিকায় প্রথম দেখেছি, প্রথম দিকে অনেক ঝামেলা হচ্ছিল, মাঝখানে যখন কমিউনিটিকে ইনভলভ করা হচ্ছিল তখন কিন্তু খুব র্যাপিডলি এই টিকা প্রদানটি এগিয়ে যাচ্ছিল। তো সেই জায়গাটা এখন খুব জরুরি। আমি আরেকটা বিষয় বলি যে ওই সমস্যাটাই হয়েছিল করোনায়, যে কার হাসপাতালে যেতে হবে কার যেতে হবে না, এটি কিন্তু তখন আমরা বুঝতে পারিনি। এখন কিন্তু অনেকটা বোঝা যায়, অর্থাৎ সিমটম দেখে যদি সে ঘরে বসে পরামর্শ নিয়ে যদি এটা করতে পারে, আমি বারবারই বলি এই বিষয়ে বিশেষজ্ঞ না, এদের কাছ থেকে শুনে আমি এটা জানতে পেরেছি, তাহলে কিন্তু হাসপাতালের উপর চাপ কমবে। করোনায় যেরকম আক্রান্ত হয়, এটি যদি হাসপাতাল নির্ভর হতে হয়, তাহলে বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশই এটাকে নিতে পারবে না। সুতরাং ওই জায়গাটি খুব নিয়ন্ত্রণ আমাদের দেখতে হবে। সে যেন টেলিফোনে পরামর্শ চায়, সে পায়, সে যেন কথা বলে পরামর্শ পায়,
যিনি করোনা আক্রান্ত হয়েছেন তিনি না গিয়ে তার কোন আত্মীয় গিয়ে যেন পরামর্শ হয়, এবং যখন ঠিক তাকে হাসপাতালে নেওয়া দরকার সেটিও যেন রাইট টাইম এসে জানতে পারে, তাহলে কিন্তু আতঙ্কও থাকবে না, ঠিক মতো চিকিৎসা হবে, ম্যানেজমেন্ট হবে, এটা আমার ধারণা। জি, চমৎকার একটা পরামর্শ দিয়েছেন আপনি। আমি একটু আশা আপনার কাছে জানতে চাইবো যে হারুন রশিদ যেটা বলছিলেন যে অনেকে টিকা নিয়ে এক ধরনের কনফিউশন ছিল এক সময়, এখন অনেকটা কেটে গেছে, টিকা নেওয়া অনেকে আগ্রহী হয়েছেন। যখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে কিংবা টিকা দেওয়া হচ্ছে, আপনি বলছেন যে অনেকে হয়তো আসছে না, যখন যাদের মেসেজ দিচ্ছেন আপনারা, তাদেরকে সবাই টিকা নিচ্ছে? জি, ধন্যবাদ। মানে মাঝে কিন্তু আগ্রহটা কম ছিল। আমরা 28 তারিখ থেকে দেওয়া শুরু করেছি, আজকে তো 4 তারিখ। প্রথম 2 দিন বেশ ভালোই আগ্রহ দেখলাম, মাঝে একদিন আগ্রহ কম দেখলাম। এখন কিন্তু হলো যে আগ্রহটা কিন্তু সবার বাড়ছে। যারা মেসেজ পাচ্ছে না তাদের মধ্যে আগ্রহটা বেশি। আচ্ছা, যাদেরকে আমরা মেসেজ দিচ্ছি তারা তো আসছি, কিন্তু হলো যে সবাই যে আসছে তা না, কিন্তু যারা মেসেজ পাচ্ছে না তারা অস্থির হয়ে আসছে, যে তাদের ধারণা এটা যে মেসেজ মানে আর পাবে না। কিন্তু আমি বলে রাখছি যে যার যার সেন্টার থেকে মেসেজটা কিন্তু সময় মতো যাবে। প্রত্যেকটা সেন্টারে সক্ষমতা থাকে, সেই অনুযায়ী তারা মেসেজটা দিয়ে থাকে। মেসেজটা হলো যে বুস্টার ডোজের জন্য সময় মতো যাবে, মেসেজটা পাওয়ার পরে আসলে সুবিধাটা হয় তখন হলো আপডেটটা করা যায়, আর মেসেজটা না আসলে কিন্তু আপডেটটা করা যায় না। এখানে একটা প্রশ্ন আছে। অনেকে দেখা গেছে আমার হয়তো আমি যেদিন টিকা দিয়েছি তার আগে সে টিকা নিয়েছে, কিন্তু আমি আগে মেসেজ পেয়েছি, সে হয়তো মেসেজটা পায়নি। দুটো আলাদা কেন্দ্র, কেন এটা হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে যখন সে প্রথম ডোজ বা সেকেন্ড ডোজের ভ্যাকসিনটা নিয়েছে, তখন সে যে টাইমে হলো আপডেটটা হয়েছে সেই টাইম, সেই ডেটটা কিন্তু ওই অনুযায়ী চলে আসে। হয়তো আপনার সাথে যে নিয়েছে সে তার ওই যে আপডেটটা হয়তো পরে করা হয়েছে, সিস্টেম হয়তো আপডেটটা পরে করা হয়েছে, সেই জন্য প্রথমে যে আমাদের শো করবে, হয়তো আজকে একদিন আমাদের 1000 শো করলো, সেখান থেকে মেসেজটা আমরা দিতে পারছি। পরের দিন আবার 1000 শো করবে, সেখান থেকে আমরা তখন মেসেজটা দিতে পারবো। আমরা কিন্তু নিচে থেকে মেসেজটা দিতে পারছি না, উপর থেকে যেগুলো শো করবে। যখন আপনার সাথে আরেকজন নিয়েছে, সে হয়তো বা, আপনি হয়তো গণমাধ্যম কর্মী, সে কিন্তু হয়তো বা আরেকজন যে নিচ্ছে সে যদি ধরেন হাউস ওয়াইফ বা অন্য কোনো মানে ক্যাটাগরিতে আছে, যেটা এখনো কিন্তু ইন হয় নাই, কারণ প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু ইন হয় নাই। সম্মুখসারী যারা যোদ্ধা আছেন তাদেরটা সবার আগে আসছে, আস্তে আস্তে করে বাকিগুলো কিন্তু পরে আসবে। সেক্ষেত্রে যে তার মেসেজটা যাচ্ছে না, এরকম কিছু ক্যাটাগরির কারণে কিন্তু মেসেজটা হলো যে একজন পাচ্ছে আর একজন পাচ্ছে না। এই জন্য অনেকটা বিভ্রান্ত হচ্ছে যে ওই একসাথে দুজন দেওয়ার পরে কেন হচ্ছে না, কারণ তার ক্যাটাগরি কিন্তু আলাদা। আর আলাদা ক্যাটাগরি সেই মেসেজটা পাবে, কিন্তু একটু দেরি হবে। সেক্ষেত্রে কারো অধৈর্য না হয়ে একটু ধৈর্য ধরে মেসেজটা পেয়ে আসলে তার জন্য সবার জন্য আপডেটটা করতে সুবিধা হয়, ভিড়টাও কম হয়, অস্থিরতা হয় না, তাড়াহুড়া হয় না, সবাই শান্তি মতো স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিনটা দিতে পারে। আসলে ভ্যাকসিন দেওয়াটা যেরকম দরকার, এরকম স্বাস্থ্যবিধি মানাটাও দরকার, এবং সবারই একটু বোঝা উচিত যে এত আতঙ্কিত হওয়ার দরকার নেই। যেহেতু স্বাস্থ্যবিধি মানলে, ভ্যাকসিনটা নিলে ভালো থাকার সাথে, আমি যখন বাইরে বেরোচ্ছি তখন আমাকে সবকিছু মেনটেন করা দরকার, মানে সামাজিক দূরত্ব, এগুলো যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু আমরা সবকিছু মিলিয়ে কিন্তু সংখ্যাটা অনেক কম হবে। ধন্যবাদ। শুনছি আমি একটু ডক্টর তৌফিক জোয়ারদার শেষ করব আপনাকে দিয়ে, একটু র্যাপ আপ যদি করেন এই আলোচনার মধ্যে, আমাদের এখন আসলে কোন পর্যায়ে কি করা এখন বেশি প্রয়োজন? অনেক ধন্যবাদ। আমি আপনার আগে একটা কথা হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে হঠাৎ করে এত বেশি মানুষ কেন আক্রান্ত হয়েছে, সেটার প্রসঙ্গে একটু বলতে চাই যে সেখানে একটা অ্যান্টি ভ্যাকসিন গ্রুপ কিন্তু ক্রিয়াশীল আছে। আমাদের সৌভাগ্য যে এই জাতীয় কোনো সংঘবদ্ধ কোনো চক্র বা এরকম কোনো গোষ্ঠী আমাদের দেশে কিন্তু নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ইনফোডেমিকের একটা প্রবণতা আছে, ভুল তথ্য হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, যেটার কথা হারুন রশিদ ভাই বলছিলেন। তো জাতিসংঘের যে ওয়েবসাইট, WHO ওয়েবসাইটে একদম ইনফোডেমিক নিয়ে প্রথমে যেটা বলা আছে যে ভ্যাকসিন আমরা হয়তো দিতে পারবো, কিন্তু ইনফোডেমিকের বিরুদ্ধে ভ্যাকসিন কে দিবে? এটাও একটা রোগের মতো দাঁড়িয়েছে, এটাও আমাদের কিন্তু দূর করা দরকার। এবং আরেকটা জিনিস আমি শেষ করার আগে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের প্রজেকশন গুলো দেখতে হবে যে কি ঘটতে পারে, সেই অনুযায়ী সিদ্ধান্তগুলো নিতে হবে, অর্থাৎ ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। আমরা দেখছি যে ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশন থেকে আপনার প্রজেকশন করা হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত সময়টা কিন্তু খুবই ক্রুশিয়াল একটি সময়। এই সময়ে আমাদের যেন আমাদের যেই ব্যবস্থাপনাটা, আমাদের স্বাস্থ্যের ব্যবস্থাপনাটা যেন ভালো হয়, সে বিষয়ে আমাদের একটা নজরদারি থাকা দরকার, আমাদের একটা প্ল্যানিং করা দরকার যে আমাদের সার্জ হলে কি পরিমাণ হতে পারে, কি পরিমাণ মানুষ মারা যেতে পারে, কি পরিমাণ মানুষ ডেইলি আক্রান্ত হতে পারে। সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু আমাদের আগে থেকেই পরিকল্পনা করে রাখা উচিত, যাতে ওই মুহূর্তে যখন হঠাৎ করে ঢেউটা এসে পড়বে তখন যেন আমাদের লেজে গোবরে অবস্থা সৃষ্টি না হয় আর কি। তো এই পরিকল্পনাটা যেন বিজ্ঞান ভিত্তিক হয় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এক্সপার্টদের পরামর্শ অনুযায়ী হয়, সেই অনুরোধ থাকবে। জি, আপনাদের তিনজনকে কৃতজ্ঞতা, তিনজনের প্রতি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। এই আলোচনা থেকে যতটুকু আমরা যদি সামারি করি তাহলে যেটা বলতে হবে যে আসছে, কারণ আমরা হয়তো শঙ্কা আছে কিন্তু আমাদের প্রস্তুতি যদি নেই এবং বিজ্ঞান ভিত্তিক এবং সুষ্ঠু একটা পরিকল্পনা নেই তাহলে হয়তো এই সংক্রমণের সময় আমরা মোকাবেলা করতে পারো। তো অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যবিধিটা মানতে হবে, গুজবে কান দেয়া যাবে না। নিশ্চয়ই এটি একটি বড় একটা ব্যবস্থা যে অবশ্যই আমরা যেন গুজবে কান না দিই এবং অবশ্যই স্বাস্থ্যবিধিটা জেনে মানে, তাহলে আমরা এই যে আশঙ্কার কথা আমরা বলছি সেই আশঙ্কাটা হয়তো আমরা মোকাবেলা করতে পারবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।